দুদকের সুপারিশের ৬.৫ মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান। মহামারীর দুঃসময়ে হর্তাকর্তাহীন মন্ত্রণালয়। করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, সর্বোচ্চ প্রায় ১৮,০০০ নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় ৪,০০০। নমুনা সংগ্রহ ও পরীক্ষা জটিলতা নিরসন সহ ৮ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা, বিপাকে বাড়িওয়ালারাও। শারীরিক দূরত্ব মেনে বসবে কোরবানির পশুর হাট, জানালেন মন্ত্রী। বগুড়ায় ক্রেতা বিক্রেতার ঢল, বালাই নেই স্বাস্থ্যবিধির। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় ৬.৫ মাস পর দুর্নীতি ও প্রতারণার অভিযোগে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এর নির্দেশ দেন। নথি বিশ্লেষণ করে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে। নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের জন্য কেনাকাটায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সুপারিশের প্রায় ২০০ দিন পর ঘুম ভাঙল স্বাস্থ্য অধিদপ্তরের। কালো তালিকাভুক্ত করা হলো অসাধু ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যদিও ২০১৯ সালের ১২ই ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো সুপারিশে স্বাস্থ্য অধিদপ্তরের জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়। তাতে প্রয়োজন ছাড়াই বাজার মূল্যের কয়েক গুণ বেশি দামে, এমনকি সরবরাহ না নিয়ে বিল পরিশোধের প্রমাণ মেলার কথা জানানো হয়। অনুসন্ধানে দেখা যায় স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠানে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে কতিপয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রচলিত বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে MSR, ভারী যন্ত্রপাতি, সেবা ইত্যাদি ক্রয় করে থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মালামাল সরবরাহ না করেও বিল পরিশোধের ঘটনা ঘটে। এর ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ ক্ষতি সাধন সহ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়। স্বাক্ষরিত মোহাম্মদ দিলওয়ার বক্স, সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা। সেই চিঠির সাথে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা ৯টি মামলার বিবরণও দেয়া হয়। তাতে দেখা যায় কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক স্টেনোগ্রাফার রুবিনা খানম তার রহমান ট্রেডার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে আত্মসাৎ করেছেন ৪৩ কোটি টাকা। টাকা মারায় এরপরই অবস্থান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের মালিক জাহির উদ্দিন সরকারের। সাতক্ষীরার ২টি হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। দুদকের সুপারিশের ১৭৮ দিন পর চলতি মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন। দুর্নীতি দমন কমিশনের অভিমতের আলোকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণের বিষয়ে দুদকের সুপারিশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। হাসান মাহমুদ, উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭ মাস সময় লাগলো কেন? স্বাস্থ্য অধিদপ্তরের কারা জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের সচিবকে ফোন ও মেসেজ দিয়েও কোনো সাড়া মেলেনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর এই সময়েও নিরুত্তাপ স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রীর অনিয়মিত উপস্থিতি, ২ সচিব ও একান্ত সচিব সহ অনেকে করোনা আক্রান্ত হওয়ায় আটকে আছে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবার গণমাধ্যম বিষয়টি নজরে আনলে নড়ে চড়ে বসেন মন্ত্রী সহ পুরো মন্ত্রণালয়। শুরু হয় ফাইল চালাচালি, কার্যালয়ে আসেন মন্ত্রীও। পরে সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন বাড়িতে বসেই অনলাইনে সব কাজ সারছেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট আর ছবি তুলেছেন বাবুল হোসেন। শূন্য ফাঁকা করিডোর। করোনার এই দুর্যোগের সময় যেখানে সবচেয়ে বেশি তৎপর থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেখানে এই ছবি বহু কথা বলে।
মন্ত্রণালয়ের 2 সচিব করোনার কারণে আইসোলেশনে, আক্রান্ত বহু কর্মকর্তা। সচিবালয়ের বাইরে হঠাৎ নানা কর্মসূচিতে যোগ দিলেও গত বেশ কিছুদিন ধরেই মন্ত্রণালয়ে অনিয়মিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবারও দেখা গেল একই চিত্র। তিনি কখন আসবেন কিংবা আসবেন কিনা এমন তথ্য জানা নেই কারো। একটা মন্ত্রী অফিসে বসে থাকলে হয় না, বিভিন্ন জায়গায় ভিজিটে যাইতে হয়। বেলা 11:30টার দিকে খবর আসে মন্ত্রী আসছেন। প্রাণহীন স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে ওঠে সক্রিয়। জমে থাকা ফাইল নিয়ে ছুটি করতে থাকেন কর্মকর্তারা। অবশেষে দুপুর 12টার আগেই মন্ত্রণালয়ে আসেন তিনি। মন্ত্রণালয়ে তিনি অনিয়মিত এমন প্রশ্নের উত্তরে নীরব মন্ত্রী। পরে দুপুর 12:30টার দিকে তার কক্ষে কথা হয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তার দাবি ঘরে বসেই দাপ্তরিক সব কাজ সারছেন তিনি। আমরা যারা সকলে আছি তাদেরকে সুস্থ থেকেই কাজ করতে হবে। আপনি অসুস্থ হয়ে কাজ করতে পারবেন না। যারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা 1 মাসে আসতে পারতেছে না। কাজ কিন্তু থেমে নাই, কাজ চলছে। একটা ফাইলও এখনো বাদ নাই, সব ফাইল আপ টু ডেট। এই রুমটাই তো শুধু অফিস নয়, অফিস তো বহু জায়গায় আছে। আমরা বহু জায়গা থেকে কাজ করি, কাজে যেখানেই বসবো আমি সেটাই তো অফিস। সব ইনফেক্টেড হয়ে গেছে, কাজেই ভুল প্রচারণাটা সঠিক নয়। এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা হয়। এর আগে গত বছরও ডেঙ্গুর প্রকোপের সময় দেশের বাইরে বেড়াতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 39 জনের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1621 জনে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় 3,946 জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,26,600। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। মানুষের রোজকার জীবন আর ভাবনা জগতের বড় একটি অংশ জুড়েই আসন গেড়ে নিয়েছে করোনা ভাইরাস, যা একসময় ছিল ভিনদেশের সংকট, তা গত 3.5 মাস ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে। বৃহস্পতিবার জানা গেল গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 39 জন। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় 4,000 মানুষের দেহে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,586টি এবং পরীক্ষা হয়েছে 17,999টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। মারা যাওয়া 39 জনের মধ্যে 36 জনের বয়সী 40-এর উপরে। তবে এই তথ্যে আতঙ্কিত হয়ে মানসিকভাবে দুর্বল না হতে অনুরোধ করে আরও সচেতন হবার তাগিদ দেওয়া হয়েছে বুলেটিনে। এখনো 100% মাস্ক পরা আমরা নিশ্চিত করতে পারি নাই। মাস্ক পরিধান করতে হবে, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা যেন মানসিকভাবে সবসময় মনোবল দৃঢ় রাখি। ধূমপান থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। অযথা বাইরে ঘোরাঘুরি করা, এটাও আমাদের থেকে বিরত থাকতে হবে। নিজেকে পরিসংখ্যানের রেখাচিত্রে স্থান দিতে না চাইলে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়। বলা হয়, পরিবর্তিত এই বাস্তবতা মাথায় রেখে মনে রাখতে হবে, অপরিষ্কার হাতে কখনোই ধরা যাবে না নাক, মুখ ও চোখ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আফজাল হোসেন। দেশে করোনা সংক্রমণের 110তম দিন। বৈশ্বিক আক্রান্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 17তম এবং মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান 27তম। সবশেষ 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 17,999 জনের। এর মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে 3,946 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,26,606 জনের। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1600 বেশি। গত 20 জুন করোনার সংক্রমণের হারটা বেশি ছিল, সেই দিন ছিল 23.09%। 25 জুন আক্রান্তের হার যেটি দাঁড়িয়েছে 21.92% এবং করোনা আক্রান্ত পাওয়া গেছে 3,946 জন। 19 জুন থেকে 25 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে প্রতি 100 জন করোনা আক্রান্তের মধ্যে 40 থেকে 42 জনের মতো সুস্থ হচ্ছে। 8ই মার্চ থেকে যদি আমরা 1 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে এই 2 মাসে করোনা রোগী পাওয়া গিয়েছিল 47,153 জন। আর যদি 1 জুন থেকে 25 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে এই 25 দিনে করোনা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 79,453 জন। 18 মার্চ থেকে 1 জুন পর্যন্ত এই 2 মাসে মৃতের সংখ্যা কিন্তু ছিল 672 জন। আর 25 দিনের মৃতের সংখ্যা বেড়েছে প্রায়
945 জন। 39 জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মারা গেছে 61 থেকে 70 বছর বয়সী মানুষ, যাদের সংখ্যা 12 জন, এবং 71 থেকে 100 বছরের মধ্যে 8 জন রয়েছে, এবং 41 থেকে 50 বছরের মধ্যে রয়েছে 7 জন। অর্থাৎ বয়োবৃদ্ধদের মৃত্যুর হারটা কিন্তু বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বারবার বলছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাদের যে গাইডলাইন সেটি অনুসরণ করলেই কিন্তু মৃতের হারটা কমে আসবে। তাছাড়া কিন্তু মৃতের হার বা আক্রান্তের হারটা দিন দিন বাড়তেই থাকবে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বাসদ। বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাসদ নেতাকর্মীদের সড়ক অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশ বাধা দিলেও তারা কর্মসূচি চালিয়ে যান। বক্তারা বলেন, পিসিআর ল্যাবের স্বল্পতা, করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা সহ চিকিৎসায় নানা জটিলতার কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগী পরিবহনের জন্য একটা করোনার অ্যাম্বুলেন্স নাই, এখানে একবারে পুরোপুরি চিকিৎসা বলতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা ল্যাব চাই, আমরা চিকিৎসা চাই, আমরা অক্সিজেন চাই। বিনা চিকিৎসায়, বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে একজন মানুষও বরিশালে মরবে না। রাজধানীর ভবনে ভবনে এখন ঝুলছে টুলেট। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া মেটাতে না পেরে শহর ছাড়ছেন অসহায় ভাড়াটিয়ারা। সংশ্লিষ্টরা মনে করেন এ ধারা অব্যাহত থাকলে কঠিন সমস্যার মুখে পড়তে হবে বাড়িওয়ালাদেরও। বাড়ি ভাড়া সমন্বয়ের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। বেলায়েত হোসাইনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর দেয়ালে দেয়ালে আগেও ছিল বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি, তাতে ছিল এই শহরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যুদ্ধ। কিন্তু এবারের টুলেটগুলো যেন জানান দিচ্ছে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ক্ষোভ, অসহায়ত্ব আর বঞ্চনার প্রতিবাদ। ভাড়াটিয়া ঢাকা থেকে যদি উড়াই দেয় তাহলে বাড়িওয়ালারা ফ্রি থাকলো। একসময় যারা এই শহরের মালিক মনে করতো নিজেদেরকে, তাদেরকেও আসলে অর্থ কষ্টটা ভোগ করতে হবে। যেসব বাড়িতে সর্বোচ্চ একটি টুলেট ছিল সময়ের চাহিদা, এখন সেখানে ঝুলছে 4 থেকে 5টি টুলেট। ঢাকার অন্যতম আবাসিক এলাকা মোহাম্মদপুর ঘুরে এমন বাড়ি কমই পাওয়া গেছে যেখানে নেই কমপক্ষে 3 থেকে 4টি টুলেট। একই চিত্র ধানমন্ডি, মিরপুর সহ অন্য এলাকাগুলোতেও। কাজী নজরুল ইসলাম রোড, সলিমুল্লাহ রোড, রাজ্য সুলতানা, এগুলোর মধ্যে প্রায় এখন বাসায় টুলেট লাগানো। ভাড়াটিয়াদের কণ্ঠে যখন নিরুপায়ের আবেদন, তখনও নমনীয় নয় এ শহরের বাড়িওয়ালারা। এখনো তারা বলতেছে না যে আপনারা কমাই থাকেন। বাড়িওয়ালা বা এইসব না, কোনো জন 4 টাকা সবাই ভাড়া দিতে পারে না, 4 টাকা এইভাবে। টুলেট তৈরিতে ব্যস্ততা বেড়েছে দোকানিদেরও। মেসে সিট ভাগাভাগি করে থাকা শিক্ষার্থীরাও বিমুখ এখন রাজধানীর প্রতি। ঢাকায় থেকে আসলে আমাদের খরচ বাড়িয়ে তো লাভ নেই। এই জিম্মি দশা থেকে ভাড়াটিয়াদের উদ্ধার করতে এখনই কঠোর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বাড়ি ভাড়া নিয়ে রিটকারী আইনজীবী। অসাধু বাড়ির মালিক তারা যে বিভিন্ন রকম হয়রানি করতেন, তাদের এখন রিয়ালাইজ করা দরকার। শত শত লোক কিন্তু ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। ঢাকা উত্তর সিটির মেয়র বলছেন, ভাবা হচ্ছে নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি। ওইটার উপরেও না পুরো পরিবার চলছে। আবার যিনি ভাড়া দিচ্ছে, ওনাদের চাকরি যদি চলে যায়, উনিও বা কোনখান থেকে দিবে? করোনা মহামারী আগমনের পর মানব সভ্যতাকে নানাভাবেই মানবিক হওয়ার তাগিদ দিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় টুলেটের এই সমাহার যেন স্পষ্টই এমন আরেকটি তাগিদ। ভাড়াটিয়ারা মনে করেন, এখনও যদি বাড়িওয়ালাদের উপলব্ধি তৈরি না হয়, বাড়ি ভাড়াকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে না আসা হয়, তাহলে বাড়িওয়ালাদের জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনার এ দুঃসময়ে যখন জীবিকা যুদ্ধ ক্রমেই কঠিন হয়ে উঠছে, তখন শিক্ষার্থীদের বেতন ফি জমা দিতে অভিভাবকদের চাপ দিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। সাথে যোগ হয়েছে বাড়তি ফি দিয়ে আগামী মাসের শুরুতে নতুন সেশনে ভর্তির জটিলতা। এ অবস্থায় শিক্ষার্থীদের বেতন 50 ভাগ কমানোর দাবি অভিভাবকদের, কিন্তু পুরো ফি আদায়ে নিজেদের অবস্থানে অটল অধিকাংশ স্কুল। বিষয়টি নিয়ে কোনো কিছুই ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট। চারদিকে দুঃসময় এক, জীবনের পাশাপাশি জীবিকার জন্য লড়াই বাড়ছে, সংকুচিত হয়ে আসছে অনেকেরই নিয়মিত আয়ের উৎস।
17 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা নেই। অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে গত 4 মাসের বকেয়া বেতন ফি পরিশোধের। কয়েকটি স্কুল এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের ফি অর্ধেক করার ঘোষণা দিলেও অধিকাংশ স্কুলই পুরো বেতন না দিলে শিক্ষা কার্যক্রম বন্ধের হুমকি দিচ্ছে। অপারগ অভিভাবকরা ফি কমানোর দাবিতে করোনার মধ্যেই নানা কর্মসূচি পালন করছে। একাধিকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। প্যারেন্টস ফোরাম তাদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেও চিঠি দিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে প্যারেন্টসরা স্থিতি উদ্বিগ্ন। করোনার সময় যখন স্কুল বন্ধ তখন টিউশন ফিতে 50% ছাড়। আর দ্বিতীয় দাবি হলো সামনের বছর জুলাই মাস থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই সময়ে যাতে টিউশন ফিতে নতুন কোনো কিছু যোগ করা না হয়। এ নিয়ে সরাসরি কথা বলতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষ। ইমেলে দেয়া জবাবে ডিপিএস কর্তৃপক্ষ কিস্তিতে ফি জমা দেওয়ার সুযোগের কথা বলছে। পুরো বেতন পরিশোধের অবস্থানে অটল অন্য স্কুলগুলো। এখন ওদের সময় হচ্ছে প্রমোট করে দেবো উপরের ক্লাসে 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। কর্তৃপক্ষ ওনাকে বলেছে যারা যারা কষ্টে আছেন তারা যেন ব্যক্তিগতভাবে আবেদন করেন, ওনারা এটার জন্য হয়তো রিশিডিউল করে দিবে, সময়টা বাড়িয়ে দিবে। এ বিষয়ে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য জানাতে রাজি হননি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবছর কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক অনলাইন বৈঠকে তিনি একথা বলেন। পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। পশুর হাটের নিরাপত্তা এবং পশু বিক্রয় এবং গন্তব্যে পৌঁছা এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা প্রারম্ভিক সভা করেছি। এরপরও আরো কয়েকটি সভা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে একটি সভা করেন। মন্ত্রী একথা বললেও বগুড়ার দুপচাচিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে ছিল ক্রেতা বিক্রেতার ঢল। পুরো দামে বেচা কেনা চললেও বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক, নেই নিরাপদ দূরত্বে থাকার বালাই। এ অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সচেতন মহলের। বগুড়া থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন মাজেদুর রহমান। বগুড়ায় করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বগতিতে, ঘোষণা করা হয়েছে রেড জোন, তখন হাট বাজারগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্য সতর্কতা। বৃহস্পতিবার দুপচাচিয়া ধাপের হাটে গরু ও ছাগলের জমজমাট হাটে ছিল না কোনো শারীরিক দূরত্ব, মাস্ক পরার বাধ্যবাধকতা। পশু ক্রেতা বিক্রেতারাও বলছেন দীর্ঘদিন কাজকর্ম না থাকায় বাধ্য হয়ে তারা হাটে আসছেন গরু ছাগল বেচাকিনা করতে। মাছ ছাড়াচ্ছি, হ্যাঁ ভুলে ছাড়াচ্ছি, যতটুকু পারি সেফ হয়ে চলি। ওর দাম মোটামুটি 25% দাম কম আছে। ইজারাদার বলছেন দীর্ঘদিন তারা লোকসান দিয়েছেন হাটটিতে, এখন যদি হাট চালানো না পারেন তবে পথে বসবেন তারা। এছাড়া সরকারিভাবে তাদের হাট চালানোর ব্যাপারে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। করোনা ভাইরাসের কারণে আমাদের 10টা হাট নষ্ট হয়ে গেছে। হাটে গরু কিনতে আসা সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভবপর হয় না, কোনো বিধিনিষেধ আমাদের উপর আরোপ করে না। জেলা প্রশাসক জানান স্বাস্থ্যবিধি মেনে সব হাট চালানোর কথা বলা হয়েছে। এখানে হাট বাজার তো সীমিত পরিসরে সব চলবে, এখানে কোনো কোথাও বন্ধ নাই, স্বাস্থ্যবিধি মেনে সব চলতে পারবে। বগুড়ার দুপচাচিয়া ধাপের হাটে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে বসে কুরবানির পশুর হাট। প্রায় 50 থেকে 60 হাজার গরুর আমদানি হয় এই হাটে এবং বেচা কিনা হয় প্রায় 30 থেকে 40 হাজার গরু এবং ছাগল। বগুড়ার ধাপের হাট থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। মধ্য বর্ষায় প্রচণ্ড দাবদাহ, প্রকৃতির এই বিরূপ আচরণের অসহনীয় প্রভাব পড়ছে জনজীবনে। খেটে খাওয়া মানুষের কাছে যা ভীষণ অস্বস্তিকর। অসহনীয় এই তাপমাত্রা থাকবে আরও 2 থেকে 3 দিন বলছে আবহাওয়া অফিস। ভাই ব্রাদার সবার কাজই বন্ধ, তাই আমি খরচের টাকার জন্য আবার ঘর ভাড়া বাসা দেওয়ার জন্য এই কাজটা একটু করছি আর কি। এই শহরের প্রতিটি মানুষের গল্প আলাদা। এ যেমন শরীফুল, ক্লাস 10-এ পড়া শরীফুল প্রচন্ড গরমে করোনার এই সময়ে কাজ করছেন পরিবারকে সাপোর্ট করতে। করোনায় কাজ গিয়েছে ভাইয়ের, কিন্তু কমেনি বাসা ভাড়া বা অন্য খরচও। বৃহস্পতিবার মধ্য দুপুর, সূর্যের প্রখরতা ছুঁয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। করোনা ভাইরাসের সতর্কতায় যারা হ্যান্ড গ্লাভস কিংবা মুখে মাস্ক পরছেন
তাদের কাছে এই তাপমাত্রা আরও বেশি হয়ে ধরা দেয়। ওষ্ঠাগত প্রাণ, অফিসগামী যাত্রী, সাধারণ মানুষ কিংবা একেবারেই খেটে খাওয়া মানুষের মন চায় সারাক্ষণই পানি খাই, কিন্তু কাজ সাইরা তো আর বারবার এটা সম্ভব না, কিন্তু শরীরে অনেক ঘাটতি হচ্ছে। কষ্ট দম আলাদা না, একটু ঠান্ডা হইলে একটু ভালো হইতো আর কি। মধ্য আষাঢ় চলছে, বর্ষার বাতাসে এখন জলীয় বাষ্পের আধিক্য, প্রচণ্ড গরমেও থেমে নেই জীবিকার্জন। অফিসগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। প্রচুর গরম, এটা মুখে বলা যাবে না। অস্বস্তি করলে তো উপায় নেই, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে সেভ রাখার জন্য মাস্ক পরি। আবহাওয়া অফিস বলছে গরমের এই অস্বস্তি থাকবে আরো 2 থেকে 3 দিন। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় এই গরমটা বেশি অনুভূত হচ্ছে। আমরা আশা করছি আজ বা কাল মোটামুটি এই ধরনের গরম থাকতে পারে, তারপরে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। প্রচণ্ড দাবদাহের এই সময়ে সহজপাচ্য খাবার গ্রহণ সহ তরল গ্রহণে জোর দিচ্ছেন পুষ্টিবিদরা। এই সামারে আমরা আমাদের শরীরকে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, তাই আমরা প্রপার ফ্লুইড গ্রহণ করব, আমরা সহজপাচ্য খাবার খাবো এবং যাতে ব্যালেন্স ডায়েটে আমরা থাকি সেই দিকেও কিন্তু খেয়াল করতে হবে। পাশাপাশি মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া সহ গরমের অস্বস্তি দূর করতে দিনে 2 বার গোসল করার উপর জোর দিয়েছেন তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদকের সুপারিশের 6.5 মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় 14 ঠিকাদারি প্রতিষ্ঠান। মহামারীর দুঃসময়ে হর্তাকর্তাহীন মন্ত্রণালয়। করোনায় আরো 39 জনের মৃত্যু, সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় 4,000। নমুনা সংগ্রহ ও পরীক্ষা জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা, বিপাকে বাড়িওয়ালারাও। শারীরিক দূরত্ব মেনে বসবে কোরবানির পশুর হাট, জানালেন মন্ত্রী। বগুড়ায় ক্রেতা বিক্রেতার ঢল, বালাই নেই স্বাস্থ্যবিধি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।